চিত্তচিরে চৈত্র মাস পর্ব ৩। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে, যে যার মতো নিজেদের ঘরে আছে। অন্যান্য দিনের মতো হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রার বয়ঃসন্ধিকালের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করেই। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান, তবুও মাঝে মাঝে। আজ এমন একটা দিনে এ সময় গিটার বাজাচ্ছেন কেন? পরক্ষণে মনে পড়ল আজ বাবা বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। ভেবেই আনমনে তার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছেন আজ 1 বছর প্রায়। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে, কেবলই দিহান আর তৃষানের শিক্ষক হয়েই এ বাড়িতে খুঁটি গেড়েছেন তিনি। গত বছর যখন দিহান আর তৃষান ভাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে, তখন চারিপাশে ভালো শিক্ষকের খোঁজ চলল। অন্তঃপর একদিন হুট করে বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর গাছাড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমী দুজনে দারুণ রেজাল্ট করলো। বাহার ভাই বর্তমানে ইংলিশের মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসাবে ভীষণ মেধাবী হওয়ায় তিনি এ বাড়ির সকলের মন পেয়ে যান। অবশ্য অনেকটা গাছাড়া ভাব আছে বিধায় চিত্রা আর তার বাবার বাহারকে পছন্দ করেন না। চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড়। বড় চাচার তখন সন্তান ছিল না। কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো। এরপর বড় চাচির ঘরে যমজ হলো তৃষান ও দিহান। বর্তমানে তৃষান ভাই আর দিহান ভাইকে পড়ানোর সাহায্য করার পাশাপাশি চেরি আর অনয়কেও পড়ান বাহার ভাই। এলাকার মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে, কারণ তিনি সবাইকে বেশ সাহায্য করেন। নানা রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খাননি, এখন খাবেন কিনা জিজ্ঞাসা করতেই ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলাকোঠার ঘরে বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দিয়ে থাকেন। তবুও এক কথা, অন্যের থালে খেয়ে খোটা কমাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতেই অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষগুলো করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি, আবার চলার পথে সুখ দুঃখের পর আপন হয়। আমি শুধু আমার আপন, কথা মিথ্যে নয়। আচ্ছা, একটা গান ছিল, তো আমি গানটা জানি না, জাস্ট এইভাবে পড়ে নিলাম, তো কিছু মনে করবেন না আপনারা কেউ। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাথের খুব সস্তার একটা ছাইরঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো এবং সাথে সিক্তও। বোধহয় গোসল করেছেন। মানুষটার বেলা অবেলায় অদ্ভুত কাজ করার শখ। তন্মধ্যে গান থামিয়ে সিগারেট ধরালেন বাহার ভাই। পরিবেশ তখন নিশ্চুপ প্রায়। এর মাঝেই ধূপধাপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা। ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে অহি হাজির হলো, হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল। অহি আপা কিনা খাবার এনেছে। 1 গ্লাস পানি খায় না যে, সে নাকি আজকাল বাহারের জন্য খাবার এনেছে। অহি চুলগুলো দোলাতে দোলাতে ছাদে পা রাখতেই হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। অন্তঃপর বাহার ভাইয়ের মতো করে আনমনে বলল, শোনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো একদিন হব, কারো 1 রাত হব, এর বেশি রুচি কারো হব না। চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলেছেন? বাহার ভাইয়ের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল অহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন?
বাহার ভাই আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালেন। অন্তঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইলেন। অহি জানে বাহার ভাই এত সহজে উত্তর দেওয়ার পাত্র নন। তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি, আর অহির মতো চালাক মেয়ের বোকামি করা সাজে না। তাই গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে অহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম, সারাদিন তো না খাওয়া আপনি। অহির কথা থামতে দেরি, অথচ বাহার ভাইয়ের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই। বিদ্যুতের বেগে পিছে তাকিয়ে 1 সেকেন্ডও ব্যয় না করে বাহার ভাইয়ের দৃষ্টি অহিকে খানিকটা ভড়কে দিল। মেয়েটা বোকা বোকা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেজো মা পাঠিয়েছে। বাহার ভাই অহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করে নিলেন। অন্তঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটার মাঝে 2টা টান দিয়ে ধরিয়ে দিলেন আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বললেন, মিথ্যে কেন বলছিলে? তোমাকে তো মাহিন কিছু করেনি। অহির স্থির 2টো হাত কেঁপে উঠল। সেই কাঁপা হাতেই খাবার প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার ভাই সেই কাঁপা হাতের দিকে দৃষ্টি দিলেন। অন্তঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়লেন, এই মেয়ে, এখানে এসো তো একটু। চিত্রা এতক্ষণ সবকিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আসমিক ডাকে সে ভীত হলো, ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল। তবুও সেই জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। বাহার ভাই অধৈর্য হলেন, বিরক্ত হলেন কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনার বোকা বনে রইল অহি। অবাক কণ্ঠে বলল, ওখানে তো কেউ নেই। বাহার ভাই অহির কথায় তেমন পাত্তা দিলেন না মনে হলো না। কণ্ঠের জোর বাড়ালেন, বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বললেন, রঙ্গন ফুল কানে গুঁজে রাখা রঙ্গনা, তোমাকে বলছি, এখানে এসো। চিত্রা এবার পুরোপুরি বুঝতে পারলো বাহার ভাই তাকেই ডাকছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই কমবে না, তা চিত্রার বেশ জানা আছে। তাই ধীর পায়ে দরজা পেরিয়ে অহিদের কাছে গিয়ে দাঁড়ালো। অহি অবাক হয়ে চিত্রাকে দেখল। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেল তার চোখ মুখ জুড়ে। ফ্যালফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা কিছুটা নেতিয়ে গেল। মুখটা ছাদের খড়খড়ে ছাইডাঙা উঁচু উঁচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম, সে খাবে কিনা জিজ্ঞাসা করতে। ছোট চাচি তো পাঠালো। অহি ভ্রুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে। অন্তঃপর ঘাড় অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে বলল, অথচ আম্মু বিকালে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করতে গিয়েছে। আমি যতটুকু জানি সে এখনো ফেরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে, তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় চিত্রার লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকালো গলদেশে। অহি হাসলো, প্রায় খোঁচা মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যাসই তো তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে যাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও অহি আবার খোঁচাটা সহ্য করতে পারল না। চিত্রা চোখ টইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুস্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহার ভাইয়ের রাজবাড়ি কণ্ঠ ভেসে এলো, ঝগড়া করা হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো, বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল। চুপ হলো প্রকৃতি। চিত্রার নাক টেনে গিলে ফেলল কান্না। বাহার ভাই আবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বললেন, চেরির মতো বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করতে পারলে? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরিই বলেছে? চেরি না বললে অহি আপাও বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝেই বাহার ভাইয়ের ছোটোখাটো একটা রামধমক ভেসে এলো। কেন বলনি চেরির ঘটনাটা?
আসমিক ধমকে দুই বোনই কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এইটুকু একটা বাচ্চা মেয়ে যখন এসবের শিকার হয় তখন মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময় সমাজের মানুষ তিলকে তাল বানিয়ে দিত তাহলে বাচ্চাটার ওপর দিয়ে কী যেত ভেবেছেন? এই জন্যই আমি বলিনি। এবার বাহার ভাই দ্বিতীয় প্রশ্নটা ছুড়লেন অহির উদ্দেশ্যে। তুমি কেন মিথ্যে বলেছ? নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য, তাই না? অহি মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করলো। বাহার ভাই তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালেন। অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভেতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথৈ জলে প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর অহিয়াপা অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথায় ঠান্ডা হবে না তার। মনে এই তুমুল উত্তেজনা নিয়ে আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা, আপনারা সবটা জানলেন কীভাবে বাহার ভাই? বাহার ভাই উত্তর দিলেন না, মনুষ্যকে গিটারের টুংটাং সুর তুললেন। লোকটা যেন এসব কিছু নিজের মন মর্জি মতো জানাবেন। তার যখন বলতে ইচ্ছে হবে বলবেন, শুনতে ইচ্ছে হবে শুনবেন, কিন্তু কারো কথার তার নিয়মে কিঞ্চিত অবহেলাটুকু করবেন না। অহি অনেকক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাহানো মুখের ওপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর সিঁড়ির কিনারায় নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞাসা করতেই সব অকপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেয়ে কথা বললে সবাই হালকাভাবে নিত। এসব দিক বিবেচনা করে আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। অহিয়াপার প্রতি ভালো লাগাটা আর একটু বেড়ে গেল বোধ করি তার। অহিয়াপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশ গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করে না। তবে অহিয়াপাকে নির্দিষ্ট নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারীর সত্তাটার সকল গুণ তার মাঝে অবস্থিত। নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। তিনি চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছেন। চিত্রা আর অপেক্ষা করল না, ধূপধাপ পা ফেলে ছুটে গেল নিচে। অহি গম্ভীর কণ্ঠে সাবধানী বানিয়ে দিল, আসতে যাবি, অন্ধকার এখানটায়, পড়ে যাস না যেন। চিত্রার মুখে হাসির প্রশস্ত হলো। একটু আগেই অহিয়াপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতে অহি তার হাতের খাবারের প্লেটটা বাহার ভাইয়ের চিলকোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহার ভাইয়ের কাছে এসে দাঁড়ালো। বাহার ভাই ঘুরলেন না অহির দিকে, আগের স্থানেই দাঁড়িয়ে থেকে নরম কণ্ঠে বললেন, কিছু বলবে? আপনি আগাগোড়াই পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে অহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালেন না বাহার ভাই। এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালেন না। বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, আচ্ছা, নকল মানুষ তা নকল হলেও বা কি? তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রা টিনেজার, আবেগের বয়স ওর, দুনিয়া রঙিন ওর, কিন্তু আমার মতো মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই। আপনি জলজান্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে। অহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহার ভাই কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তার ভাব এমন যে অহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছুই নেই। কথা থামিয়ে অহি কতক্ষণ জিরিয়ে নিল, অন্তঃপর বাহার ভাইয়ের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরসর মুখে হাসি দিয়ে বললেন, একটা লাইন আছে না, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। কথাটা শেষ করে আর এক সেকেন্ডও দাঁড়ালো না অহি। ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন এত লাজুক ঠান্ডা মেয়ে
এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহার ভাইয়ের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবেন না, তাই লজ্জা লুকোতেই চলে যাওয়া। বাহার ভাইয়ের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আড়মোড়া ভেঙে তিনি অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেলেন নিজের ঘরটাতে। ঘরে কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়লেন। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গায় পড়ে রইল। বাহার ভাই ছুঁয়েও দেখলেন না সেসব, বরং গলা ছেড়ে গাইলেন, শত রাত জাগা হবে, থাকলে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছুই মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো। মা বোধহয় এই জন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসেই চঞ্চল পাজোড়া থেমে গেল চিত্রার। মাথাটা নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সদাগর চোখ মুখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন, অন্তঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বেরাতে ওর দস্যিপনা বন্ধ করলে আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন, অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দস্যিপনা করবে, যে বয়সে যেটা মানায় সেটাই করবে না? অদ্ভুত কথা। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সদাগরের। বিশাল এক ধমক দিয়ে দিলেন, অতি উড়লে যেহেতু সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল। রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয় আপনিই হবেন আব্বু। আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখে উপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। চিত্রা আর দাঁড়ালো না, একছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের ওপর যে সে এমন একটা কথা বলতে পারে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গাছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়িয়েছে মস্তিষ্ক জুড়ে। তো এইটুকুই ছিল আজকের পর্ব 3। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি। এক তো আমার এত খারাপ ভয়েস, তারপরে এতবার আটকে যাই পড়ার মাঝে, ভুলভাল পড়ি, তারপরেও পড়ে শোনাই। প্লিজ একটু ক্ষমা করে দেবেন আমায়।